রাজ্য থেকে পুশব্যাকের অভিযোগে এবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে অভিযোগ করেছেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে পুশব্যাক হচ্ছে, আধার কার্ড থাকলেও বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? বিধানসভায় বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই বাংলাদেশ থেকে 3 ভারতীয়কে ফেরত আনলো মেখলিগঞ্জ থানার পুলিশ। তাদের বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ উঠেছে বিএসএফ এবং মুম্বাই পুলিশের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এই 3 জনকে মুম্বাই থেকে আগরতলার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানো হয়, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে। তবে ভারতীয় পরিচয় নিশ্চিত হওয়ার পর এদেরকে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। এদের মধ্যে 2 জন মুর্শিদাবাদ এবং 1 জন পূর্ব বর্ধমানের বাসিন্দা। তারা কি বলছেন এবার দেখাবো। চৌকি থেকে লোক আসে, লোক এসে বলে যে এখন সব বাঙালিদের চেকিং করা হচ্ছে, তোমাদের যত আইডিয়া আছে, যা প্রুফ আছে সেসব নিয়ে আমাদের চৌকিতে এসো। আমাদের হাত থেকে মোবাইল নেয়। মোবাইল নেওয়ার পরে সে 3-4 বছর আগে মোবাইলে একজন বাংলাদেশি বন্ধু ফোন করেছিল, সেই নাম্বার দেখে আমাদেরকে বলছে তোমাদের ইন্ডিয়ার প্রুফ সব ফেক। আমি এই জায়গায় একবার শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, তাহলে এই ভেরিফিকেশন যেটা করার কথা, ভেরিফিকেশনটাই কি কোথাও সমস্যা হচ্ছে? মানে প্রথমত যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত নক্কারজনক। লেখাপড়া সূত্রে হোক, কাজের সূত্রে হোক, পরিযায়ী শ্রমিক হন, প্রচুর বিভিন্ন ভাষাভাষী মানুষ এ বঙ্গেও থাকেন, অন্য জায়গায়ও থাকেন। কিন্তু শীর্ষেন্দুদা, প্রশ্নটা এটাই যে তাহলে সমস্যাটা কোথায়? মানে কাগজপত্র ভেরিফিকেশনে কি সমস্যা হচ্ছে? এই রাজ্যের গ্রাম বাংলা থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে তার কাজের জন্য, ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে গিয়ে বাংলায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে যাবে কি ভিন রাষ্ট্রের হয়ে যাবে, সেটা তো হতে পারে না। সেই নজরদারিটা এবং তাদের আইডেন্টিফিকেশন, আধার কার্ড, ভোটার কার্ড কিভাবে হচ্ছে, সেটা আবার ভুয়ো কিনা, সেটাও আবার ব্যাপার আছে। বাংলাদেশে যা হচ্ছে রাজ্যে সেগুলো ভুয়ো বেরোচ্ছে, সেই নজরদারিটা বারবার দেখতে হবে সেটা আসল না নকল। যদি সত্যিই নকল হয় তাহলে ঠিক আছে, কিন্তু আসল যে বাংলা ভাষী হয়ে এবং এই রাজ্যের মানুষ, তারা কেন অন্য জায়গায় যাবে? কিসের জন্য যাবে? কোনো রাজনৈতিক দলেরই বলুন আর নিজেদের থেকেই বলুন, কোনো জায়গাতে যাবে না। সে তাদের বিএসএফের কাছে জমা দেওয়াই হোক আর তারা অন্য রাষ্ট্রে যাবেনই বা কেন, সেটা বারবার নজরদারিতে সেটা কাছে নিয়ে আসতে হবে। এটা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু রাখতে হবে, সেই জায়গাতে রাখতে হবে। কেন নাগরিকরা সেটা জানবে না যে আজকে রাজ্যের হবে না সেন্ট্রালের হবে, সেটা নয়। নাগরিককে সেই জায়গাতে আমাদের নিয়ে আসতে হবে যে আমরা সেই নজরদারিটাতে থেকে যে তুমি আসলে তুমি এই রাজ্যের, তুমি আমি আইডেন্টিফাই দেখাবো, কিন্তু আমাকে বলে দেওয়া হবে যে আমি বাংলাদেশি, আমি অন্য রাষ্ট্রের। কিন্তু একদম আমার প্রশ্নটা এই জায়গায় মণিশঙ্কর বাবু, যে কনফিউশনটা তৈরি কেন হচ্ছে? আমরা যদি অ্যাজ অ্যান এক্সাম্পল নিউটন দাসকে ধরে নিই, নিউটন দাস যে নাকি বাংলাদেশি নাগরিক, সে একেবারে এখানে পশ্চিম বাংলায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ভোটার তালিকায় তার নাম রয়েছে। আপনি ভেরিফিকেশনটা করবেন কি করে? তফাৎটা করবেন কি? 2-3টে জিনিস বলবো কুসুমিতা নিয়ে। এই যে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো পুরোপুরি একটা সেন্ট্রাল এজেন্সির করার কথা, মানে সেন্ট্রালের আন্ডারে। এইখানে যেগুলো 2 নম্বরই হচ্ছে, দেখবেন আমি বলছি দায়িত্ব নিয়ে যে ভারতবর্ষেরই নাগরিক, তার পশ্চিমবঙ্গে একটা আধার কার্ড আছে, মহারাষ্ট্রে একটা আধার কার্ড আছে। একটু অ্যাড করি আপনাদের মন্টুরাম পাখিরার কথা একবার মনে করিয়ে দিই। আমি একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সাসপেন্ড করে তিনি নিজে অভিযোগ করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি অফিসাররা বিডিও এসডিও লেভেলে তারা এই ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে দিচ্ছেন। আমি এটা চলে গেলেই তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম এই নিয়ে আমি যাচ্ছি না। আমি বলছি যে একটা এজেন্সি নির্দিষ্ট করে সেই যে আইডেন্টিটি কার্ডগুলো তৈরি করেছে সেগুলো 2 নম্বরই করা যায়। তার মানে অ্যাক্সেসটা আছে, তাহলে যেখানে যে পেরেছে তার সুবিধার্থে করেছে, হয়তো এখানে তৃণমূল কংগ্রেসও করেছে। আমি বলছি এই অ্যাক্সেসটা পাবে কেন? এরকম আই কার্ড তৈরি করবে যেখানে 2 নম্বরই করতে। একদমই তাই, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলছেন যে সবাই খারাপ নয়, সরষের মধ্যে ভূত আছে। আমার শেষ কথাটা হচ্ছে যে দেখুন মহারাষ্ট্রে হলো তো ঘটনাটা, তার মানে আপনি দেখুন আমি বারবার বলতাম যে বিজেপির কাছে হিন্দু হিন্দু বলে না, হিন্দুদের মধ্যে ডিফারেন্স আছে। গুজরাটের হিন্দু একরকম, পশ্চিমবঙ্গের হিন্দু একরকম, মহারাষ্ট্রের হিন্দু একরকম। আচ্ছা যদি তাই হয়, এরা তো 2 জন বাঙালি ছিল,
এটা যে এত হিন্দুত্ব করে, তার মানে সেই হিন্দুগুলোকে তার পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাংলা বললেই তুমি নিয়ে যাবে। পুলিশ কি করে একটা এরকম নিয়ে যায়? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই হিন্দুত্ব নয়। পশ্চিমবঙ্গের হিন্দুদের সম্পর্কে বিজেপি আর মানে না, এটা হচ্ছে আসল কথা। মণিশঙ্করটা বলতে চাই সদরপাতি হিন্দুদের না, এটা সবচেয়ে প্রথম হচ্ছে একটু যদি লার্জার পিকচারটা দেখা যায়, আমি এটা কোনো মতে জাস্টিফাই করছি না, কিন্তু একটু লার্জার পিকচারটা দেখো। আজকে সিপিএম এর আমলে না বাঙালিকে অন্য জায়গায় দেখলে সাধারণত অবাঙালিরা বলতো কমিউনিস্ট, এবং এখন যেটা হচ্ছে সেটা আরো খারাপ। আমি বলবো যে লোকে হাসে, পশ্চিমবঙ্গের মানুষ মানে এইরকম একজন সরকারকে ইলেক্ট করে আবার তৃতীয়বার তাকে ফেরত এনেছে বলে লোকে হাসে, কিন্তু একটা রাজ্য থেকে 3 জন বাঙালিকে বের করে দেওয়া, যে কোনো রাজ্যে যেই শাসন করুক সেটা জাস্টিফাই করা নয়। ভয়টা কোথায় হচ্ছে? কারণ এরা এসে পশ্চিমবঙ্গ ঘুরে বিভিন্ন মানে ইনফিলট্রেটাররা বিভিন্ন রকম মানে এক্সট্রা আমি কি বলবো টেররিস্ট অ্যাক্টিভিটিসের সঙ্গে বহু জায়গা থেকে ধরা হয়েছে। এবার তাদের যখন ডকুমেন্টস দেখতে চেয়েছে, সেখানেও মানুষের এক প্রশ্ন, যেটা আমরা এখন যে প্রশ্ন করছি, সেই ডকুমেন্টস আদৌ এপার বাংলা এই নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে? ভাষার ভিত্তিতে? না, কিসের নির্বাচন? বাংলা ভাষায় কথা বলেছেন বলে এদেরকে বাংলাদেশি ঠাউরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি তো আমার পক্ষে জানা সম্ভব না যতক্ষণ অ্যাকচুয়াল ঘটনাটা জানা যাচ্ছে, কিন্তু যেটা হয়েছে অফকোর্স আমি বলবো যেটা কোনোভাবে জাস্টিফাই করার জায়গা নেই, কিন্তু বাঙালিদের ইমেজটা এইখানে পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কারণ আমি যেটা এক সেকেন্ড আমি একবার দেখাই, আমি একটু শেষ করে আগে ববি হাকিম, আমি ফিরাদ হাকিমের কথাটা বলছিলাম, যে পরিষ্কার বলতে পারে যে খিদিরপুর নাকি উনি মিনি পাকিস্তান করে দিয়েছেন, কিন্তু মিনি পাকিস্তান করার মানে কি বলবো ব্যস্ততায় উনি ইনফ্রাস্ট্রাকচার করতে পারেনি যে ফায়ার ইঞ্জিন গিয়ে পৌঁছবে। ফায়ার ইঞ্জিন এত ঘন্টা পরে পৌঁছলো, তার এক সময় জল চলছে না, জল যখন তোলবার জন্য গঙ্গা থেকে পাম্প চালাবে, আমি এই যে পুশব্যাক প্রসঙ্গ, যেখানে বাংলাদেশি সন্দেহে যাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, কাগজপত্র দেখে আবার তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই তিনি ঠিক কি জানাচ্ছেন দেখুন একবার। ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়, এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য। আরও একটা অভিযোগ সামনে এসেছে উত্তর 24 পরগনার বাগদা থেকে, যেখানে এক দম্পতি যাদেরকে গ্রেফতার করে উত্তর দিনাজপুর দিয়ে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ওঠে মুম্বাই পুলিশের বিরুদ্ধে। ফোন করলো আমার কাছে রাত 2টার সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমার কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তো আমাদেরকে তুলে নিয়ে গেছে। তো বাংলা ভাষা বলে এইটাই হলো মেন জিনিস। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও, আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। পাঠানোর সত্ত্বেও আমার ছেলেকে কুচব্যাক করেছে। আমি 2 দিন ধরে কোনো খোঁজ পাই না আমার ছেলের। ফোন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তার যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়ে নিয়েছে, কোনো কিছু দেয়নি। হাতে 300 কোটি টাকা ধরে দিয়ে বাংলাদেশে কুচব্যাক করে পাঠিয়ে দিয়েছে। কি বললেন কুণাল ঘোষ দেখুন। ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা, একঘরা করা আইনে। তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে, কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন। এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে। আমি সলিলার কাছে জিনিসটা স্পষ্ট করতে চাইবো। সলিলা, কিছুদিন আগেও যখন একদম ভুয়ো ভোটার নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে একেবারে হুইসেল ব্লোয়ার হিসেবে কিন্তু সবার আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। তখন দেখা গিয়েছিল দিল্লিতে যখন ধরপাকড় শুরু হয়েছিল, এই কাগজপত্র দেখেই কিন্তু অনুপ্রবেশকারী সন্দেহে একাধিক জনকে পুলিশ আটক করে। তারপরে আমরা দেখেছিলাম আমাদের ক্ষেত্রে, এই রাজ্যের ক্ষেত্রে সম্ভবত উত্তর 24 পরগনায়, যেখানে একেবারে বোর্ড দিয়ে 15,000 টাকার বদলে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়,
সেই বোর্ডও আমরা দেখেছি। এই যে ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, মানে এটা কি শুধুই কাগজে কলমে অফিসিয়াল ভেরিফিকেশন, নাকি যদি সেটা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, এ তো ভয়ানক। না, আমি এটার সঙ্গে একমত হতে পারছি না বাংলা ভাষার জন্য। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে ভোটার লিস্টের মধ্যে অনেক কিন্তু ম্যাল প্র্যাকটিস আছে, প্রচুর ম্যাল প্র্যাকটিস। সাদরাদির কথা মনে নেই? দুটো জায়গা তার, একটা বাংলাদেশে দুটো জায়গা, নওদা এবং হরিহরপাড়া। জাভেদ মুন্সির কথা মনে নেই? কেন, এই তো আজাদ তিনটে দেশের পরিচয় তার কাছে রয়েছে, পরিচয়পত্র। আসাম থেকে নিয়ে গেছে, কাশ্মীর থেকে এসে নিয়ে চলে গেল জাভেদ মুন্সিকে। তোমার আমি বলছি যে তোমার তোমার সিটিং মিনিস্টার অফ দি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মন্টুরাম পাখিরা নিজের বলেছে পয়সা দিয়ে দুর্নীতি করে। নিউটন দাসের এখানে তার ভোটার আই কার্ড আছে, আধার কার্ড আছে, ওখানকার ভোটার, বাংলাদেশের ভোটার, তাকে এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার যেটা মনে হয়, আমার ইনঅল পয়েন্ট, দেখো বম্বে বাংলা ভাষার উপর ভিত্তি করে করা হয়নি, কারণ ও সাসপিশিয়াসলি বর্ডারে ঘোরাফেরা করেছিল। মহারাষ্ট্রের পুলিশ অন সাসপিশন ওকে অ্যারেস্ট করে 13-14 কোনো কাগজ দেখাতে পারেনি, 13-14 ফরেনার্স অ্যাক্টে কেস করে ওকে পুশব্যাক করে দিয়েছে। আমি কোনো কাগজ দেখাতে পারেনি, আমি বলছি একজনকে সন্দেহ হতে পারে। না, আমি বলছি যে এটা সারফেসে এসছে। আমি বলছি যে লোকটা কাগজ দেখিয়ে ছাড়া পেয়ে আবার এলো, তার কাছে কাগজ ছিল, তাহলে প্রথমে গ্রেফতার হবে নাকি প্রথমে তাকে ইন্টারভিউ করার জন্য সুযোগ দেওয়া হবে? ভাই তুমি কি দাও? আমি ওটা জাস্টিফাই করছি না, আমি বলছি পলিটিক্যাল, আমি বলছি আপনি পলিটিশিয়ানের কথা বলেন, কিন্তু যেই একটা ভাষাতে আমাদেরকে নিয়ে গেল, আপনি সাসপেনশন করার জন্য একটা উদাহরণ টানলেন, তার মানে এই কথাটাকে আপনি জাস্টিফাই করছেন না। প্রথমে গ্রেফতার। অ্যাডিশনাল এসপি মেথলিগঞ্জ সন্দীপ গড়াই পরিষ্কার বলে দিয়েছেন যে ওরা ওই বাংলাদেশে চলে গিয়েছিল, এবং তারপরে বিজিবির সঙ্গে কথা বলে বিজিবি এবং আমাদের পুলিশ, স্টেট পুলিশ, এরা কথাবার্তা বলে এখান থেকে কোনো কাগজপত্র বা তাদের কোনো ডকুমেন্টস নিয়ে দেখিয়ে ওদের ছাড়িয়ে নিয়ে তাহলে যদি এটাই সত্যি হয়ে থাকে যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলছেন বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ভিন রাজ্যের ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ এই সমস্যায় না পড়েন, বাংলার প্রশাসনকে তো আরো বেশি সতর্ক হতে হবে। আমি এটা জাস্টিফাই করতে চাইনি, আমি বলতে চাচ্ছি যে যদি কেউ বাংলাদেশের হয়ে অনুপ্রবেশ করে, পুলিশের ক্ষমতা আছে, করা উচিত তাকে পাঠিয়ে দেওয়া। আমি বলছি একটা লোক যাকে পরবর্তীকালে দেখা গেল ভারতীয় নাগরিক বা পশ্চিমবঙ্গে বাস করে, আমি বলছি সেই লোকটা তাহলে কাগজ ছিল, তাকে প্রথমেই গ্রেফতার করা হবে নাকি তাকে সুযোগ দেওয়া হবে তোমার কি কাগজ আছে দেখাও, এইটা তো আমার আপত্তি। প্রথমেই গ্রেফতার, আপনারা তো বলছেন গ্রেফতার করছে, তাহলে একজনকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট মানে আমি একদম অন্য কথা বলছি। আমি বলছি এই যে হিন্দি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ানক অভিযোগ করেছেন, মানে সেই কারণেই তাদেরকে পুশব্যাক করা হয়েছে, তাহলে আগে তো সেই নাগরিকদের সুরক্ষাটা দেখতে হবে যারা ভিন রাজ্যে রয়েছেন এই মুহূর্তে। সুরক্ষাটা কি দেবে? এটা ভারতবর্ষ, তো আমি তো ভারতের নাগরিক, আমি তো পশ্চিমবঙ্গের নাগরিক বলবো না, বলে ভারতের যে কোনো জায়গায় আমার অ্যাক্সেস থাকবে। না, ডকুমেন্ট তো দেখাইনি, পরে তো দেখিয়েছে বলে ছেড়েছে। দাদা উইথ রেসপেক্ট আপনাকে বলছি যে আমার কাছে একটা ডকুমেন্ট নেই, আমি যখন গাড়ি চালাই আমার কাছে লাইসেন্সটা নেই, আমাকে পুলিশ বলে আপনি লাইসেন্সটা দাঁড়ান, আপনি নিয়ে আসুন। আপনাকে তো লাইসেন্সটা থাকার কথা, কিন্তু সবার পকেটে পকেটে আধার কার্ড। 5 দফা দাবিতে বিধানসভা অভিযান চাকরিহারাদের। রানী রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশ মিছিল আটকানোয় রাস্তায় বসে স্লোগান দিলেন। বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীকে গণচিঠি দেওয়া হলো। পরীক্ষা বাতিল এবং চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা শিক্ষকদের একাংশ বিধানসভা অভিযান করলেন। রানী রাসমণি অ্যাভিনিউতে পুলিশ মিছিল আটকে দিল। মিছিল আটকানোর পরে পুলিশের সঙ্গে বচসাও হলো। রানী রাসমণি অ্যাভিনিউয়ে বসে পড়ে বিক্ষোভ দেখালেন তাদের একাংশ। বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীকে গণচিঠি চাকরিহারা শিক্ষকদের অন্য অংশের। রাজভবনে গিয়ে রাজ্যপালের ডেপুটি সেক্রেটারির কাছে দাবি দাওয়া নিয়ে চিঠি দেওয়া হলো। বিধানসভায় আলোচনা চেয়ে বিধানসভার অধ্যক্ষের কাছেও যান চাকরিহারা শিক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আলোচনায় বসুন। চাকরি হারিয়ে রাস্তার আন্দোলনকে বেছে নিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি
হচ্ছে যে 2016 সালের প্যানেল বাতিল হওয়াতে যেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে তাদের একাংশ এই মুহূর্তে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এবং সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরিয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ডরিনা ক্রসিং হয়ে সেই মিছিল কিন্তু পৌঁছে যাবে বিধানসভায়, এমনটাই তাদের দাবি। আজকে জরুরি অধিবেশন ডেকে এই এসএসসির মামলার সমস্যা সমাধান করতে হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। বেআইনি নোটিশ যেটা করেছে আর্টিকেল 14-16 ভায়োলেশন করে চাকরি বাতিল কাছে সেই বেআইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। 22 লক্ষ ওএমআর-এর মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে, তার থেকে যোগ্য অযোগ্য যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে। কোনো দোষ ছাড়া আমাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে, তারপর একটা ললিপপের মতো 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত বলে দেওয়া হলো আমরা স্কুলে যাব, তারপর আমাদের চাকরি জীবন শেষ। তাই জন্য আমাদের এই পথের লড়াই, আমরা আজ পথে আমাদের আইনি লড়াই চলছে। ধামসা মাদল বাজিয়ে তারা একেবারে বিধানসভার দিকে রওনা হয়েছেন। আমাদের প্রধান দাবি হচ্ছে 22 লক্ষ ওএমআর প্রকাশ করুন। আমি বুঝি না যেখানে 2016-তে 22 লক্ষ প্রার্থীকে নিয়ে 2025 অবধি এত বড় খেলা চলছে, এত কোটি টাকার ঘুষ খাওয়া হয়েছে, সেখানে আজকে 26-এ পরীক্ষা দিয়ে 36 অবধি কি এই খেলা খেলবে? মণিশঙ্কর বাবুর কাছে যাব। মণিশঙ্কর বাবুর সমাধান কোথায়? এরা তো পরীক্ষায় বসবেন না, একেবারে অনড়। গতকাল থেকে আমরা জানি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 14 তারিখ অবধি চলবে। দেখুন, এই নিয়োগ প্রক্রিয়াতে যে করাপশন হয়েছে সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডারে সেটা নির্দিষ্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এটার একটা সলিউশনটা কি যারা বলছেন যাব না, পরীক্ষা দেব না, তাহলে তারা কোর্টের অর্ডার মানেন না। যখন মামলাগুলো চলছিল কোর্টে, দেখুন আপনি পরীক্ষা করুন যে অভিজিৎ গাঙ্গুলি দেওয়ার পরপর যে মামলাগুলো চলছিল তারা কিন্তু কোর্টেই ভিড় জমাচ্ছিল, কোর্টের যে অর্ডারগুলোকে তারা স্বাগত জানাচ্ছিল। ফাইনাল অর্ডার যখন কোর্টের হলো, সেটা তাদের বিরুদ্ধে হোক তাদের পক্ষে হোক যাই হোক, কোর্টের অর্ডার, এবং সেই কোর্টের অর্ডারে পরীক্ষাটা দেওয়া হচ্ছে। তাহলে দুটো জিনিস এখানে দেখবো, এক হচ্ছে অযোগ্যরা কি চাইছে পরীক্ষাটা না হোক, নাকি সবাই চাইছে। আর এখানে যশ সরকার সুশ্রুতি দিয়ে কথা বলার, কিন্তু তৃণমূলেই ছিলেন তখন, তৃণমূলে তো ছিলেন তখন, বলতে পারেননি আপনি এখন সিট পাচ্ছেন না। মণিশঙ্কর চট্টোপাধ্যায় অনেকবার কোর্টের অর্ডার শব্দটা ব্যবহার করলেন। আমি আইনজীবী শীর্ষেন্দু সেনারের কাছে এটাই জানতে চাইবো যে কোর্টের অর্ডার তো এটাই ছিল, যেভাবে 2016 পরীক্ষাটা হয়েছিল সেভাবেই পরীক্ষাটা হবে। তাহলে এই রুল বদল যেটা করা হলো হঠাৎ করে এই 25 সালের পরীক্ষার জন্য, সেই এখতিয়ার কি এসএসসির বা রাজ্য সরকারের, তাদের কি রয়েছে? রাজ্যের প্রতিটি ধাপে এমনভাবে এরা দুর্নীতি করেছে যে সমাজে গুণ ধরে গেছে। আজকে শিক্ষকরা তো হচ্ছে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে দুর্নীতি করেছেন। আজকে সুপ্রিম কোর্টের অর্ডার ঢাল করছেন। সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি যেদিন বলেছিল যে মিরর ইমেজগুলো দিন, 22 লক্ষ মিরর ইমেজ দিন, আজকে যোগ্য অযোগ্য তালিকা দিন, তখন কি করছিলেন রাজ্য সরকার? এসএসসি চিহ্নিত অযোগ্যদের মাইনে ফেরত দিতে বলেছে আদালত। মাইনে ফেরত হয়েছে কি? সলিলদা আজকে কোর্টের অর্ডার ঢাল করছেন, সেটা কিসের জন্য? একটু সলিলদা দেখো, এটা কিন্তু মানে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার অনেকবার চান্স দিয়েছে যে যোগ্যদের তালিকাটা আপনারা দিন, অথবা আপনারা ওএমআর শিট দিন, অথবা মিরর ইমেজ অফ দ্য ওএমআর শিট দিন। বারবার বলা হয়েছে, অনেকবার স্কোপ দিয়েছে, কিন্তু না এসএসসি, না শিক্ষা দপ্তর, না স্টেট গভর্নমেন্ট, না সিবিআই, কেউ সিবিআই কি করবে? না সিবিআই নিয়েছিল, পরীক্ষা নিয়েছিল, এসএসসি পরীক্ষা নিয়েছিল। আপনি যেখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মার্কশিটটা কে দেয়? সিবিআই নেই, ওটা মামলা করেছে তো তোমরা, পরীক্ষাই দেয়নি, তোমরা তো মামলা করেছো। আন্দোলন কিন্তু চলবে, তবেই থাকবেন চাকরিহারা শিক্ষকরা, এমনটাই তাদের দাবি। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।